আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল। ইজি লার্নিং মেথড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব, যারা নবম দশম শ্রেণীতে ব্যবসা শিক্ষা বিভাগে অধ্যয়নরত আছেন এবং যারা সামনে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতিতে চলে যাই। ওখানে আমাদের 31 নম্বর পৃষ্ঠায় একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আমরা সামান্য একটু আলোচনা করে নিই। একতরফা দাখিলা পদ্ধতি কোনো বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য পদ্ধতি নয়। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য পদ্ধতি। যে সকল ব্যবসা প্রতিষ্ঠান আকারে ছোট হয়ে থাকে এবং যাদের লেনদেনের সংখ্যা তুলনামূলকভাবে কম হয়ে থাকে, তারাই মূলত একতরফা দাখিলা পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করে থাকেন। মূলত একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটি প্রাচীনতম পদ্ধতি, আর দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতি। তো একতরফা দাখিলা পদ্ধতি থেকে একটি অঙ্ক আমাদের এসএসসি পরীক্ষায় আসবে, সেক্ষেত্রে কোনো রকমের সন্দেহ নেই। যে প্রশ্নটি আসবে সে প্রশ্নটি আসলে কিভাবে আসবে সেটি আমরা একটু দেখে নিই। আমরা যদি কুমিল্লা বোর্ডের 2022 সালে প্রশ্নটার দিকে তাকাই, তাহলে 7 নং সৃজনশীল প্রশ্নে আমরা দেখতে পাবো যে এটা একতরফা দাখিলা পদ্ধতির নিয়ম থেকে এসেছে। এখানে কতে সামিন স্টোরসের মোট মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলতেছে, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলতেছে গতে বলতেছে যে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো প্রশ্নটা মূলত এভাবেই থাকবে। আমাদের এই প্রশ্নটা খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো যদি আমরা একটু পরিশ্রম করি। একতরফা দাখিলা পদ্ধতিতে যে অঙ্কটা আমাদের থাকবে সেটা যদি আমাদেরকে পারতে হয়, তাহলে অবশ্যই এই 4টা জিনিস আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে: প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, লাভ ক্ষতি এবং উত্তোলন। বছরের শুরুতে আমরা মূলত জানুয়ারি মাসে যে সকল স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদগুলো নিয়ে ব্যবসা শুরু করি, সেগুলো হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ। ঠিক সিমিলারভাবে বছরের শুরুতে জানুয়ারি মাসে যে সকল চলতি দায় এবং স্থায়ী দায়গুলো নিয়ে আমরা ব্যবসা শুরু করি, সেগুলি হচ্ছে প্রারম্ভিক মোট দায়। তো প্রারম্ভিক মূলধন বের করার নিয়ম হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। সমাপনী মূলধন বের করার নিয়মটা হচ্ছে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। সমাপনী মোট সম্পদ বলতে আমরা বুঝি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে যে সকল চলতি সম্পদ ও স্থায়ী সম্পদগুলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অবশিষ্ট থাকে, সেগুলি হচ্ছে কি সমাপনী মোট সম্পদ। সিমিলারভাবে সমাপনী মোট দায় হচ্ছে বছরের শেষে ডিসেম্বর মাসে যে সকল চলতি দায় এবং স্থায়ী দায়গুলো অবশিষ্ট থাকে, সেগুলি হচ্ছে সমাপনী মোট দায়। লাভ ক্ষতি নির্ণয় করার উপায়টা হচ্ছে যে সমাপনী মূলধন যোগ উত্তোলন। উত্তোলন বলতে আমরা বুঝি উত্তোলন 2 ধরনের হয়ে থাকে: নগদ উত্তোলন অথবা পণ্য উত্তোলন। মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা অথবা পণ্য যদি উত্তোলন করা হয়, তাহলে সেটা উত্তোলন নামে অন্তর্ভুক্ত হয়। অথবা ব্যবসা প্রতিষ্ঠান যদি মালিকের পেছনে অথবা মালিকের ব্যক্তিগত ব্যয় ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব অর্থ দ্বারা প্রদান করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাও হচ্ছে উত্তোলন হিসেবে অন্তর্ভুক্ত হয়। তো সমাপনী মূলধন যোগ উত্তোলন, অর্থাৎ সমাপনী মূলধনের সাথে আমরা উত্তোলন যোগ করব, তা থেকে বিয়োগ দেব প্রারম্ভিক মূলধন, যোগ হচ্ছে অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন হচ্ছে বছরের মাঝামাঝি সময়ে মালিক অথবা ব্যবসা প্রতিষ্ঠানে মালিক যদি অতিরিক্ত টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে সেটা অতিরিক্ত মূলধন হিসেবে যোগ হয়। তো বছরের মাঝামাঝি যদি মালিক ব্যক্তিগত টাকা যদি ব্যবসায় অতিরিক্ত টাকা হিসেবে বিনিয়োগ করে থাকে, তাহলে সেটা অতিরিক্ত মূলধন। তো সেটা আমরা প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করব। তো তাহলে আমরা বের করে ফেলতে পারবো লাভ অথবা ক্ষতি।
এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সমাপনী মূলধন এবং উত্তোলন এই দুইটার যোগফলের পরিমাণ যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বের হবে লাভ। আর যদি প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন এই দুইটার যোগফল যদি পূর্বের সমাপনী মূলধন যোগ উত্তোলনের যোগফলের চেয়ে বড় হয় তাহলে সেক্ষেত্রে ক্ষতি আসবে। মোট উত্তোলন বের করার উপায়টা একেবারেই সহজ। সেক্ষেত্রে আমাদের নগদ উত্তোলন এবং পণ্য উত্তোলনগুলো যোগ করতে হবে, পাশাপাশি আমরা আয়কর যোগ করব। তো আমরা এই চারটা জিনিস যদি খুব ভালোভাবে মনে রাখতে পারি তাহলে আমরা কিন্তু একতরফা দাখিলা পদ্ধতি থেকে যে অঙ্কগুলো আমাদের বইয়ে আছে এবং পাশাপাশি আমাদের বোর্ডের প্রশ্নসমূহের মধ্যে আছে সেই প্রশ্নগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তো আমরা আজকে কুমিল্লা বোর্ড 2022-22-এ একতরফা দাখিলা পদ্ধতি থেকে যে অঙ্কটি আসছে সেটি আমরা আজকে সমাধান করব। 7 নংয়ে একতরফা দাখিলা পদ্ধতি থেকে মূলত অঙ্কটি আসছে। তো এইখানে আমাদের কতে বলছে যে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে। তো মোট উত্তোলনের পরিমাণ বের করার উপায়টা হচ্ছে আমাদেরকে নগদ উত্তোলন যোগ পণ্য উত্তোলন যোগ আয়কর, অর্থাৎ এই তিনটার যোগফল করতে পারলেই আমরা কিন্তু মোট উত্তোলনের পরিমাণটা বের করে ফেলতে পারবো। তো আপনাদের সময় ক্ষেপণের সুবিধার্থে আমি অঙ্কটা এখানে করেই রাখছি, আমরা এখান থেকে দেখি। তো আমরা এখানে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় কতে যেহেতু আমাকে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে বলছে আমি ওটা লিখলাম। মোট উত্তোলন সমান সমান এখানে আমাকে আরও একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা এখান থেকে মোট উত্তোলন সমান সমান যা শিখছি যে নগদ উত্তোলন যোগ পণ্য উত্তোলন যোগ হচ্ছে আয়কর। এখানে আয়কর যদি প্রশ্নে থাকে আমরা আয়কর আনবো, যদি প্রশ্নে না থাকে তাহলে আয়কর আনার দরকার নেই। তো আমাদের এইখানে এই চারটার মধ্যে আমাদের এই জিনিসটাই মনে রাখতে হবে যে যেটা প্রশ্নে দেওয়া থাকবে না সেটা আমরা আনবো না, যেগুলো দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা অঙ্কটা সমাধান করব। তো আমরা যদি দেখি যে এইখানে আমরা যদি একেবারে প্রশ্নটার উদ্দীপকের মধ্যে শেষ লাইনে যদি দেখি, এছাড়াও ব্যক্তিগত প্রয়োজনে তিনি ব্যবসা থেকে নগদ 44,000 টাকা এবং 16,000 টাকার পণ্য নিয়ে যান। তো আমরা এখান থেকে দেখতেছি যে নগদ উত্তোলনের পরিমাণ হচ্ছে 44,000 টাকা এবং পণ্য উত্তোলন হচ্ছে 16,000 টাকা। তো সেটা আমরা দুইটা এখানে আমরা বসাই দেব টাকার পরিমাণগুলো এবং সেটা যোগ করে দেব, তাহলেই কিন্তু আমরা মোট উত্তোলনের পরিমাণ বের করে ফেলব। খতে আমাদেরকে চাইছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। সো আমি ফার্স্টে লিখে নিলাম যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তো প্রারম্ভিক মূলধন বের করার সূত্রটা কিন্তু আমরা একটু আগেই পড়ছি, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তো প্রারম্ভিক মোট সম্পদ আমরা কিন্তু জানি যে প্রারম্ভিক মোট সম্পদ হচ্ছে বছরের শুরুতে, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে অথবা জানুয়ারি মাসে যে লেনদেনগুলো নিয়ে ব্যবসা শুরু করা হয় সেগুলাই হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ। প্রারম্ভিক মোট সম্পদ বলতে স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ দুইটা একসাথেই আসবে। তো হাতে নগদ কিন্তু একটি চলতি সম্পদ, আমরা সেটা জানি। হাতে নগদ, দেনাদার, কম্পিউটার, তারপরে হচ্ছে আসবাবপত্র, এই এন্ট্রিগুলো কিন্তু এখানে দেওয়াই আছে। যে হাতে নগদ আমরা জানি পাওনাদার কিন্তু কোনো সম্পদ না, পাওনাদার হচ্ছে একটি দায়, চলতি দায়। তারপরে দেনাদার আছে, দেনাদার হচ্ছে একটি সম্পদ, চলতি সম্পদ। এখানে কম্পিউটার আছে, কম্পিউটার হচ্ছে একটি স্থায়ী সম্পদ, আসবাবপত্রও আছে, সেটা হচ্ছে একটি স্থায়ী সম্পদ। তো আমরা এখানে টাকাগুলোর এখানে আমরা এই দফাগুলো আমরা এখানে লিখে ফেললাম এবং মাইনাস প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট দায়ে কী আছে? চলতি দায় এবং স্থায়ী দায় সমূহগুলোই নিয়েই হচ্ছে প্রারম্ভিক মোট দায়। তো এখানে দায় আছে পাওনাদার, যেটা হচ্ছে একটা চলতি দায়, এবং তারপরে আছে বকেয়া বেতন। বকেয়া বেতন কিভাবে দায় হলো সেটা আমরা একটু দেখি। বকেয়া বেতনটা হচ্ছে কি, বেতন যদি ব্যয় হয় তাহলে বকেয়া, ব্যয়ের বকেয়া, সকল প্রকার ব্যয়ের বকেয়াই কিন্তু চলতি দায়, সেটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে পাওনাদার যোগ হচ্ছে বকেয়া বেতন, এই দুইটাই হচ্ছে প্রারম্ভিক মোট দায়ের মধ্যে অন্তর্ভুক্ত হলো।
তো আমরা তারপরে টাকার পরিমাণগুলো বসাই দেব। টাকার পরিমাণগুলো বসানোর পরে আমরা টাকাগুলো যোগ করে ফেলব। এইখানে যে মাইনাসটা আছে সেটা কিন্তু রয়ে যাবে। আমরা এখানকার প্রারম্ভিক মোট সম্পদের মধ্যে যে দফাগুলো আছে সেগুলো আমরা যোগ করব ক্যালকুলেটরের সাহায্যে। যোগফল বসাবো। তারপরে এখানে প্রারম্ভিক মোট দায়ের মধ্যে যে দফাগুলো আছে সেগুলো আমরা যোগ করে এখানে আমরা যোগফলের মধ্যে বসাই দেব। যোগফল করে আমরা এখানে সেগুলো যোগ করে এখানে বসাবো। সো আমরা এখানে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায়ের পরিমাণের টাকাটা বিয়োগ দিলাম। বিয়োগ দেওয়ার ফলে আমাদের আসতেছে 2,06,000 টাকা। তো আমি এইখানে যেহেতু অনেকগুলো দফা, সে কারণে আমি এইখানে এই সমানের নিচে আমি দফাগুলো না বসিয়ে আমি এক পাশে নিয়ে এসে বসাইছি। তো আপনারা এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। শুধু শেষে আপনারা এভাবে সুতরাং দিয়ে প্রারম্ভিক মূলধন এত টাকা এটা আপনারা লিখে দেবেন। তারপরে আমরা যদি গতে দেখি, গতে আমাদেরকে কি চাইছে? গতে আমাদের চাইছে হচ্ছে যে উপযুক্ত তথ্যের আলোকে সমাপনী মূলধন নির্ণয় করে ব্যবসায়ের লাভ অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো আমরা জানি যে লাভ ক্ষতি নির্ণয়ের সূত্রটা, যে ক্ষতির নির্ণয়ের সূত্র যেটা ছিল সেটা হচ্ছে এটা, যে লাভ ক্ষতি নির্ণয়ের সূত্রটা হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তো আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা ক এবং খতে কি পাইছি? ক এবং খতে আমরা পাইছি মোট উত্তোলন এবং প্রারম্ভিক মূলধন। সো এখানে কিন্তু আমাদের লাভ ক্ষতিতে প্রারম্ভিক মূলধন কিন্তু আমরা যে মোট যোগফলটা পাইছি খতে, সেটা কিন্তু আমরা এখানে বসাই দিলে আমাদের আর প্রারম্ভিক মূলধন বের করা লাগতেছে না। এখানে আমাদের বের করা লাগবে অতিরিক্ত হিসেবে সমাপনী মূলধন। যেহেতু আমরা সমাপনী মূলধন বের করি নাই, তো সেটা আমরা বের করে নেব। তো সমাপনী মূলধন বের করার কিন্তু আমরা একটা সূত্র জানি, আমরা শিখছি একটু আগেই। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সমাপনী মূলধন সমান সমান সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। অর্থাৎ বছরের শেষে ডিসেম্বর মাসে যে দফাসমূহ অবশিষ্ট থাকে সেগুলোই কিন্তু সমাপনী মূলধন। তো সেক্ষেত্রে আমাদের সমাপনী মোট সম্পদ হচ্ছে বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর 31 তারিখে অথবা ডিসেম্বর মাসে অবশিষ্ট যে স্থায়ী সম্পদ অথবা চলতি সম্পদগুলো থাকে সেগুলো নিয়েই হচ্ছে সমাপনী মোট সম্পদ, এবং অবশিষ্ট যে চলতি দায় এবং স্থায়ী দায়গুলো থাকে সেগুলো নিয়ে হচ্ছে সমাপনী মোট দায়। তো আমাদের এখানে অঙ্কটার মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে 31শে ডিসেম্বর 2021 তারিখে তার মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ 6,40,000 টাকা এবং 3 লক্ষ টাকা। অর্থাৎ এখানে দেওয়াই আছে এক্স্যাক্টলি যে মোট সম্পদ, মোট সমাপনী সম্পদ এবং মোট সমাপনী দায়ের পরিমাণটা। সো আমরা শুধু টাকার পরিমাণটা বসাই দেবো, যে সমাপনী মোট সম্পদে টাকার পরিমাণটা বসাই দেবো এবং সমাপনী মোট দায়ে টাকার পরিমাণটা বসাই দেবো। তারপরে আমরা অবশিষ্ট এই সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বিয়োগ করার ফলে যে টাকাটা থাকবে অবশিষ্ট, সেটাই হচ্ছে কি সমাপনী মূলধন। তো আমরা সমাপনী মূলধন যেহেতু পেয়ে গেছি, এখন আমরা কিন্তু এটার লাভ ক্ষতির পরিমাণটা বের করে ফেলতে পারবো। তো আমরা জানি লাভ ক্ষতি সমান সমান লাভ ক্ষতির সূত্রটা আমরা লিখে ফেললাম। এখানে সমাপনী মূলধন আমরা কিন্তু একটু আগেই বের করলাম, সমাপনী মূলধনের পরিমাণটা বসাই দিলাম। উত্তোলন কিন্তু আমরা কতে পাইছি, তো উত্তোলনের পরিমাণ ছিল 60,000 টাকা, সেটা বসাই দিলাম। প্রারম্ভিক মূলধনের পরিমাণ আমরা খতে পাইছি 2,06,000 টাকা, বসাই দিলাম। এবং অতিরিক্ত মূলধনটা আমরা একটু দেখি এখানে, যে বছরের মাঝামাঝি মালিক দোকানে 1,20,000 টাকা বিনিয়োগ করেন। তো আমরা জানি যে বছরের মাঝামাঝি যদি মালিক কর্তৃক প্রতিষ্ঠানে কোনো ধরনের বিনিয়োগ করা হয় তাহলে সেটা অতিরিক্ত মূলধন হিসেবে যোগ হয়। তো এখানে অতিরিক্ত মূলধন হিসেবে 1,20,000 টাকা আমরা এখানে বসালাম। তো আমরা এখানে যোগ করলাম এবং এখানেও যোগ করলাম। যোগফলগুলো এখানে বসানোর পরে আমরা দেখতেছি যে প্রথম যে যোগফলটা ছিল অর্থাৎ সমাপনী মূলধন ও উত্তোলনের যে যোগফলটা ছিল সেটার কিন্তু পরিমাণ বড়। তো যার ফলে আমাদের এখানে কিন্তু প্রতিষ্ঠানে ঋণাত্মক মান আসবে না। যদি আমাদের ঋণাত্মক মান আসতো তাহলে ক্ষতির পরিমাণ বেরোতো। ঋণাত্মক মান কি সেটা কিন্তু আমরা জানি, মাইনাসের মানটাই হচ্ছে ঋণাত্মক মান। যদি মাইনাসের সংখ্যাটা বড় হতো তাহলে এখানে ক্ষতির পরিমাণ আসতো। যদি প্লাসের সংখ্যাটা বড় হয় অর্থাৎ ধনাত্মক মান বড় হয় তাহলে সেক্ষেত্রে আমাদের লাভের পরিমাণ আসবে। তো এখানে কিন্তু আমাদের 74,000 টাকা অবশিষ্ট থাকে, অর্থাৎ 4 লক্ষ টাকা থেকে আমরা যদি এই টাকাটা বিয়োগ দিই তাহলে 74,000 টাকা অবশিষ্ট থাকে, যেটা অবশ্যই লাভের পরিমাণ। তো সুতরাং লাভের পরিমাণ 74,000 টাকা। তো এইটাই কিন্তু অঙ্কটা।
একেবারে সহজ অঙ্ক ছিল এবং আমরা কিন্তু খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারবো এবং এই প্রশ্নটা এবং এই একতরফা দাখিলা পদ্ধতির নিয়মের অঙ্ক আমাদের পরীক্ষায় আসবেই, আমি সেটা হলফ করেই বলতে পারি। সেক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ নেই এবং আমাদের সাময়িকী পরীক্ষাসমূহ অথবা টেস্ট পরীক্ষাসমূহ কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে, সেক্ষেত্রে একতরফা দাখিলা পদ্ধতি থেকে অঙ্ক আসবে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে অলে ক্লিক করে দেবেন। যদি আপনাদের পছন্দনীয় কোনো ক্লাস পেতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।